হাই, আমি রূপম। আজকে আমার সাথে রয়েছে বিক্রম দা। নতুন ছবি আসছে দুর্গাপুর জংশন। কেমন আছো তার আগে বলো বিক্রম। একদম ঠিকঠাক রূপম, কেমন আছিস বা? আমি খুব ভালো আছি। কি চলছে? এই তো চলছে, এখন তোমার সাথে আড্ডা দেবো। আমাকে একটা জিনিস তুমি বলো। হুম। টিজার বেরোনো হলো, একটা গান আসলো, ট্রেলার আসলো। হুম। একটা জিনিস কমেন্ট সেকশনে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। আমি হুম। নিজে এটা বললাম আগের দিন, মানে এটা না কনসিয়াস ভাবে ভেবে বলিনি আমি। হুম। মানে বলতে বলতে ধরলাম ঠিক আছে চলো এটাই থামলে দিয়ে দিই। হুম। যে বাংলা ছবির ট্রেলারটা দেখে মনে হচ্ছে না, এটা দেখে আমি বহু কমেন্টও দেখছিলাম যে মনে হচ্ছে কি মালায়ালাম একটা ট্রেলার দেখছি। বাহ, আর রিসেন্ট টাইমসে প্রচুর না, এই দু এক বছরে মালায়ালাম প্রচুর ভালো ভালো ট্রেলার এসেছে। কারেক্ট। তুমি যদি দেখেও থাকো প্রচুর ভালো ভালো ছবি এসেছে এবং আমরা সেটা নিয়ে খুব সেলিব্রেট করছি। তো এই যে আমাদের বাংলা ছবির ক্ষেত্রে বাজেটটা নিয়ে আমাদের খুব চিন্তা হয় বা বাজেট দেখা যায়, সেখানে এই ছবিটার ট্রেলার যেরকম ভাবে এসেছে সেটাকে এরকম ভাবে তুলনা করা হচ্ছে যেটা দেখে লুক অ্যান্ড ফিলটা খুব প্রিমিয়াম লাগছে বা মালায়ালাম ছবি লাগছে। এটা তোমার কি রিয়াকশন? দেখ ভাই, গডস গ্রেস না আমার, ধর যে কটা কাজ বেরিয়েছে প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই তার লুক অ্যান্ড ফিল বা যেরম ভাবে তৈরি হয়েছে তাতে আমার মনে হয় না যে আমার কোথাও দেখে বা কারোর কোথাও দেখে মনে হয়েছে যে এখানে কস্ট কাটিং করা হয়েছে বা সিনেমাটাকে ঠিক করে মাউন্ট করা হয়নি বা একটা প্রিমিয়াম ফিল বা লুক অ্যান্ড ফিল দেওয়া হয়নি প্রত্যেকটাতে। তো সেটা পারিয়া হোক, সেটা শেষ পাতা হোক, সেটা শহরের উষ্ণতম দিনে হোক, সেটা সূর্য হোক। সূর্য তো একটা মালয়ালম সিনেমার অ্যাডাপ্টেশন, বা সেটা ইভেন অমর সঙ্গী। তোর অমর সঙ্গী ভালো লাগে না আমি জানি, আমি তোর রিভিউ দেখেছি, বাট ইভেন অমর সঙ্গী লুক অ্যান্ড ফিল বা দি ইন্টেন্ট অফ মেকিং দ্য ফিল্ম হ্যাজ অলওয়েজ বিন টু মেক আ ভেরি গুড ফিল্ম। দেখে যাতে কোথাও কোনো অংশে না মনে হয় যে আমরা বাংলায় কাজ করি এবং আমাদের ফিনান্সিয়াল বাজেট ওয়াইজ কনস্ট্রেন থাকে, সেটা যাতে কোথাও পর্দায় ধরা না পড়ে। এইগুলো আমার প্রত্যেক সিনেমার ক্ষেত্রে হ্যাজ বিন আ প্রায়োরিটি। অ্যান্ড টাচউড, যে ধর অবশ্যই আমি তো আমার সিনেমা নিজে প্রডিউস করি না, ডিরেক্ট করি না, লিখি না, সেদিক দিয়েই প্রত্যেকটা সিনেমার মেকাররা, প্রডিউসাররা, ডিওপিরা, দে হ্যাভ অল দি এন্টায়ার টিম, যারা না থাকলে একটা সিনেমার এই লুক অ্যান্ড ফিল ক্রিয়েট করা সম্ভব না। যারা পোস্ট প্রোডাকশনে কাজ করে, এডিটর বল, কালারিস্ট বল, তাদের সবার একটা অদ্ভুত অবদানে এই প্রত্যেকটা সিনেমা কিন্তু দে লুক প্রিমিয়াম। আমি আই টেক আ লট অফ প্রাইড ইন সেইং যে আমার প্রত্যেকটা কাজের মধ্যেই একটা এফোর্ট দেখা গেছে এই প্রত্যেকজন মেকারের দ্বারা, উইচ ইজ সামথিং দ্যাট আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট। আচ্ছা, তুমি আমাকে প্রায় এক বছর আগে, আমি যদি খুব ভুল না হই, তো সূর্যের সময় তুমি আমাকে দুর্গাপুর জংশনের কিছু সিকোয়েন্স দেখিয়েছিলে। কারেক্ট, হ্যাঁ। এবং তারও আগে তুমি একটা কোন ছবির সময় মেনশন করেছিলে এই চরিত্রটা, না তখন তুমি শুট করছিলে শহর উষ্ণতম দিনে, দেখে আমি তোমায় কল করেছিলাম আর তুমি তখন মেবি এটার শুটে ছিলে। তুমি খুব এক্সাইটেড ছিলে। তুমি আমাকে বলো যে এই ক্যারেক্টারটা যখন তোমাকে অ্যাপ্রোচ করা হলো, তোমার সব থেকে বেশি এক্সাইটিং কি মনে হলো? না, কোইন্সিডেন্টলি এই সিনেমাটা যখন আলোচনা শুরু হয় তখন অরিন্দম দা একটি অন্য স্ক্রিপ্ট নিয়ে এসেছিলেন আমার কাছে। আচ্ছা, যে গল্পটা এখন আমরা শুট করে উঠতে পারিনি, কিন্তু আমি ওটা নিয়েও খুব এক্সাইটেড। ওটা যদি হয় পরে কি ওটা করবে? সেটা এখন ডিপেন্ড করেছে অরিন্দম দা ওটা কবে ডিরেক্ট করতে চাইবেন বা প্রডিউস করতে চাইবেন। কিন্তু আমি গল্পটা নিয়ে খুব এক্সাইটেড, কারণ দ্যাট ওয়াজ সাপোজ টু বি এ ট্রাভেল ফিল্ম। আচ্ছা, যেহেতু আমি নিজে বেড়াতে ভালোবাসি, আমি পাহাড় ভালোবাসি, দ্যাট ওয়াজ ভেরি এক্সাইটিং ফর মি। যেভাবে ওই গল্পটার একটা বেসিক প্লট উনি নিয়ে এসেছিলেন, আমার মনে হয়েছিল যে এই গল্পটা করতে আমার, মানে বিক্রম চ্যাটার্জির পার্সোনালি খুব ভালো লাগবে। আচ্ছা, সেটা অভিনেতা বিক্রম চ্যাটার্জির কতটা কাজে লাগবে বা পারফর্ম করার কি স্কোপ থাকবে সেটা তো তখনও জানিও না, কারণ স্ক্রিপ্ট রেডি হয়। বাট সেইটা নিয়ে আলোচনা করতে করতে দেন প্রবলি 1-1.5 মাস বাদে উনি বললেন যে আমি এরকম একটা গল্প অনেকদিন ধরেই ভাবছিলাম, এবং যেই রকম জনার আমি টাচ বেস করতে ভালোবাসি, থ্রিলার জনারের, দিস উইল বি আনাদার থ্রিলার। তাতে দুটো প্রধান চরিত্র থাকবে, একটা একজন জার্নালিস্টের, একটা একজন পুলিশ অফিসারের। আর হি কেম টু মি উইথ দ্য জার্নালিস্টস ক্যারেক্টার, যেটা ভেবলিদি করেছেন ফাইনালি। আর উনি তখন ভেবেছিলেন যে ভেবলিদি যদি পুলিশ অফিসারটা করতে পারেন, এবং উনি আমায় যখন থেকে এটা বলেছিলেন এবং গল্পের একটা আভাস দিয়েছিলেন যে উনি এরকম একটা ওষুধের ব্যাকগ্রাউন্ডে একখানা সিরিয়াল কিলিং নিয়ে থ্রিলার ভাবছেন, আমার মাথায় এটা কনস্ট্যান্টলি ঘুরছিল যে এই জার্নালিস্টটা আমি মানে পড়তে বেশি এক্সাইটেড হবো নাকি ডু আই ওয়ান্ট টু বি আ পুলিশ অফিসার। কারণ এর আগে আমি একটা সিনেমাতে প্লেড আ কপ, সেটা অনেক বছর আগে, খোঁজ বলে একটা সিনেমা, এবং খোঁজের জন্য আমরা প্রচন্ড ভালোবাসা পেয়েছি, প্রশংসা পেয়েছি, বাট খোঁজের পুলিশ অফিসারটা একদম আলাদা ছিল। মানে ধর খুব লো অন কনফিডেন্স, সদ্য সাব ইন্সপেক্টর রোলে জয়েন করেছে, অ্যাকচুয়ালি ওকে যদি অন্য কোনো গভর্নমেন্ট জব দেওয়া হতো সেটাই করে নিত, বাই চান্স পুলিশ অফিসারের কাজ পেয়েছে, তো ইজ জয়েন দ্য পুলিশ। তো সেই চরিত্রটা এই চরিত্রটার মধ্যে তো একটা মেজর ডিফারেন্স আছে। যেই চরিত্রটা ইজ ভেরি অ্যাগ্রেসিভ, ও যে কোনো মূল্যে যে টাস্কটা দেওয়া আছে সেটা কমপ্লিট করায় বিশ্বাসী, ওর মুখের ভাষা খারাপ, ওর মুখের আগে হাত চলে, বডি ল্যাঙ্গুয়েজটা অন্যরকম, তো দেখে মনে হবে যে ও সবসময় ইরিটেটেড, খুব তিক্ত জীবন। দিস ইজ হাউ দ্য ক্যারেক্টার কামস আউট।
তো যখন when he had narrated the story to me initially, আমার মনে হয়েছিল যে একটা পুলিশ অফিসার আমি এইভাবে ক্রিয়েট করতে চাই, যেটা আমার অন্যান্য কাজের থেকে একেবারে স্ট্যান্ড আউট করবে এবং আমার পার্সোনাল লাইফের সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই। যেই চরিত্রটার কথা বলা, বডি ল্যাঙ্গুয়েজ, আচার আচরণের মধ্যে আমার পার্সোনাল লাইফের কোনো মানে কোনো কন্ট্রিবিউশন নেই। তো সেখান থেকে যেদিন আমাদের ফার্স্ট টিম মিটিং ছিল, বেবলিদি, আমি, অরিন্দম দা এবং আমাদের ডিওপি প্রসেনজিৎ, ব্রিলিয়ান্ট ডিওপি, ছেলেটা কি ভালো কাজ করার ক্ষমতা রাখে। তো আমরা চারজন দিন প্রথম বসি, বাকিরা আগে পৌঁছে গেছিল, আমি লেটে পৌঁছচ্ছিলাম। আমি পৌঁছে দেখলাম যে এখানে অলরেডি এই কনভারসেশনটা ইজ অন, যে বেবলিদি বলছে অরিন্দম দাকে যে আমি জাস্ট একটা হইচই সিরিজে পুলিশ অফিসার করেছি, আমার মনে হয় যে এত কাছাকাছি আমি একটা পুলিশ অফিসার করতে চাই না। তো তোমাদের জার্নালিস্ট দুজনকে দুটো ডিফারেন্ট ক্যারেক্টার তোমার নিজেরা সুইচ করে নিলে সেটা। দুটো আলাদা চরিত্র আমাদের পিচ করা হয়েছিল, অ্যান্ড আমার আর বেবলিদির কথাও হয়নি। আচ্ছা, আমি জানতাম যে আমি ওখানে গিয়ে বলবো যে আমি এই চরিত্রটাই করতে চাই, যদি ইফ দিস ওয়ার্কস আউট গ্রেট, না হলে লেটস ডু সাম আদার ফিল্ম টুগেদার, নাহলে আমরা ট্রাভেল ফিল্মটাই করবো, এটা করবো না, অসুবিধা নেই। তো এবার বলতে যখন গেছি, আমি গিয়ে ঢুকে দেখছি যে বেবলিদি কোইন্সিডেন্টলি এটাই বলছে যে আমি এটা করতে চাই না, আমার জাস্ট পুলিশ অফিসার নিখোঁজ করেছি, জাস্ট আমি নিখোঁজে পুলিশ অফিসারই, তো আমার মনে হচ্ছে না যে আমি দুটো পুলিশ অফিসার এত কাছাকাছি করতে চাই, আমার জার্নালিস্টটা কাস্ট করা। তো ইট বিকেম ইজিয়ার অবভিয়াসলি, যে আমি তো ওটাই বলতে গেছিলাম। তো আমিও বসে কোইন্সিডেন্টলি বললাম যে আমি কিন্তু এটাই ভাবছিলাম, যে আমি একটা পুলিশ অফিসারের গ্রাফ নিজের মাথার মধ্যে রেডি করেছি, আমি বলতে চাই আপনাকে, আপনি শুনুন যে আমি এরকম একটা গল্পে এরকম একটা পুলিশ অফিসার দেখতে পাচ্ছি, এটা কি ডাজ দিস ওয়ার্ক ফর ইউ? কারণ অবভিয়াসলি ভেবলিদি গুলো তো অন্যরকম হতো চরিত্রটা, আমি পড়লে অন্যরকম হবে। তো হি ওয়াজ অলসো ভেরি কনভিন্স যে দেখো আমি তোমাদের দুজনকে নিয়ে করতে চাই, এবার তোমাদের দুজনেরই যখন উল্টো দিকে চরিত্রটা পছন্দ হচ্ছে, তাহলে ঠিক আছে বি সুইচ, কিন্তু তাহলে আমার একটা স্ক্রিপ্টিং এ টাইম লাগবে, কারণ অবভিয়াসলি একটা চরিত্র চেঞ্জ হয়ে যাচ্ছে, তার ব্যাকড্রপ চেঞ্জ হয়ে যাবে, সবটাই ডায়লগ চেঞ্জ হবে, তো একটু সময় নিয়ে আমরা লেট আস রিড্রাফট দ্য ক্যারেক্টার্স অ্যান্ড দ্য ডায়লগস, তাহলে তারপরে শুরু করি। দিস ইজ হাউ দ্য ফিল্ম ফেল ইন প্লেস। আর এইটা একটা কারণ যে প্রবাবলি তুই দেখবি অনেক ইন্টারভিউ ভেবলিদিও বলেছে যে অনেক ডায়লগ ভেবলিদি নিজের লেখা বা আমার নিজের লেখা। দ্যাট ইজ বিকজ আমরা উই কেম আপ উইথ এরকম একটা অদ্ভুত রিকোয়েস্ট। তো সেখানে ফ্লোরে গিয়ে, যেহেতু আমি আমার ক্যারেক্টারটা একভাবে ড্রাফট করেছিলাম নিজের মাথার মধ্যে, বা ভেবলিদিও, অ্যান্ড বাই গডস গ্রেস ভেবলিদি ইজ সাচ আ গুড অ্যাক্টর, যে আমরা ওইখানে ফ্লোরে দাঁড়িয়ে অনেক সময় মনে হয়েছে যে আমার মানে রক্ত মাংসে আমি এই ছেলেটাকে একরকম ভাবে কথা বলতে দেখতে পাচ্ছি, ওর কথা বলার ধরন, ওর শব্দ চয়ন, ও গালাগালি করবে কিনা, ও দুটো চড় মারবে কিনা, আই কুড ফিল ইট। তো আমি ওইটা করতে চেয়েছি, অরিন্দমদাকে বলেছি, অ্যান্ড হি দ্যাট ওয়ে না, হি ইজ ভেরি রেডি টু অ্যাডাপ্ট, যে ফ্লেক্সিবল অরিন্দমদা, যে হ্যাঁ ঠিক আছে, তুমি তো এই চরিত্রটা নিজের মাথায় ভেবে এসে আমায় বলেছো, তাহলে যে চরিত্রটা বলে যে ওইটা করতে চায়, তাহলে হ্যাঁ চেষ্টা করে দেখি, যদি মনে হয় যে ভালো দাঁড়াচ্ছে তাহলে রাখবো, নাহলে আরেকবার টেক করবো, তুমি আমারটা করবে। আচ্ছা, দিস ইজ হাউ ইট কেম। একটা জিনিস বলো বিক্রম দা, এরকম ধরনের যে ক্যারেক্টার, হ্যাঁ। এরকম ধরনের ক্যারেক্টার না লোকে খুব পছন্দ করে বা রিসেন্ট টাইমে খুব পপুলার হয়েছে। তা কিছু হয় না যে আইকনিক কিছু ক্যারেক্টার, ধরো তুমি এখান থেকে রেফারেন্স নিলে, বা তোমার ফিল্মোগ্রাফিতে এরকম একটা চরিত্র আমি করিনি, যদি এরকম একটা ক্যারেক্টার আমি করতে পারতাম, বা ওরকম একটা চরিত্র আমার খুব পছন্দের, যেমন কামিনের শাহিদ কাপুরের ক্যারেক্টার অনেকের খুব পছন্দের, যে ওরকম একটা চরিত্র যদি জীবনে পেয়েছে আর কিছু লাগবে না। তো তোমার ধরো এই ক্যারেক্টারটা গড়তে, বা তোমার কিরকম রেফারেন্সেস ছিল যে আমি যদি চরিত্রটাকে এরকম বানাই, বা এই ক্যারেক্টার থেকে আমি একটু ইন্সপায়ার, এরকম কিছু ছিল? আমি সেটাই তোকে বলছি, যে যখন আমায় গল্পটাও শুনিয়েছে, আমি যখন ভাবতে শুরু করেছি যে আমি পুলিশ অফিসারটা করতে চাই, আমার তো এটাও ভাবতে হয়েছে যে আমি গিয়ে কি বলে কনভিন্স করবো, আমি বা কনভিন্স হবে। হ্যাঁ, একজন ডিরেক্টর ভেবে এসছে যে একটা মহিলা পুলিশ চরিত্র এবং একজন পুরুষ জার্নালিস্ট, এবার তাকে যদি কনভিন্স করতে হয়, আমাকে তো একটা থট প্রসেস নিয়ে যেতে হবে, আমার তো একটা হোমওয়ার্ক লাগবে কাউকে। আমি আজকে তোর কাছে, তুই আজকে আমার কাছে একটা স্ক্রিপ্ট নিয়ে আসছিস, আমার কেন একটা চরিত্র করা উচিত, তুই তো কনভিন্স করার জন্য কিছু ভেবে আসবি। তো আমিও যখন ভেবেছিলাম যে আমি তো এই চরিত্রটা চাইতে যাচ্ছি, আমার তো একখানা বেসিক ক্যারেক্টার গ্রাফ তৈরি করতে হয়েছে। এই সৌম্য সেনকে আমরা যেরকম দেখতে পাচ্ছি, দিস ওয়াজ দ্য ক্যারেক্টার গ্রাফ, ইজ নো ননসেন্স, ও সর্বক্ষণ কিছু একটা নিয়ে ইরিটেটেড, ভেরি বিটার, তিক্ত মানুষ, মানে একজন কথায় কথায় খিস্তি করে, হাত চলে, চড়থাপ্পড় মেরে দেয়, ওর সিনিয়ররাও জানে যে এরকমই, কিন্তু ওকে ট্রান্সফার করলে গিয়ে যায় আসে না, অন্য কোথাও গিয়ে এটাই করবে, বাট ইজ ভেরি এফেক্টিভ। ওকে তুমি একটা কেস দিচ্ছ মানে ও যে সলভ করেই ফিরে আসবে ওখান থেকে, সেইটা তুমি জানো, ধর তুই আমার বস, তুই আমার সিনিয়র, তুই জানিস ওকে দিচ্ছি মানে সলভ করেই ফিরে আসবে, কিন্তু এই সলভ করতে গিয়েও যে কাকে কাকে অফেন্ড করবে, কোন মিনিস্টার, কোন বড় বিজনেসম্যান, কাদের কাদের অফেন্ড করবে, এবং তার জন্য তোকে কি ফেস করতে হবে সেটা তুই জানিস না, এটা হচ্ছে রিস্ক। দিস এন্ড এরকম চরিত্র আমরা ইন্ডিয়ান সিনেমায় আগেও দেখেছি, আমরা হলিউডেও দেখেছি ইনফ্যাক্ট। তো এরকম চরিত্রের মধ্যে একটা মজা আছে, একটা এক্স ফ্যাক্টর আছে, একটা ফ্লেয়ার আছে, সেইটা আমার মনে হচ্ছিল যে আমি ট্যাপ করতে চাই। আচ্ছা, এরকম কপের ক্যারেক্টার তোমার
দেখা কোন চরিত্র তোমার সব থেকে পছন্দের? প্রচুর আছে জানিস তো। দুটো বলো। নানা পাটেকর ফর এক্সাম্পল, আফতাব ছপ্পনের, আচ্ছা। যে একটা লোক যে হি ক্যান বি সো ম্যাটার অফ ফ্যাক্ট, কিন্তু এত ডিরেক্ট কাট থ্রোট ইল বিহেভড হয় না। আর নানা পাটেকরের তো কথাবার্তার মধ্যে এমনি ওটা আছে যে নানা পাটেকর যা ইচ্ছে বলে দেবে, লোকের খারাপ লাগলেও যায় আসে না। তো সেটা তো ওনার খুব আসে, মানে ন্যাচারালি আসে ওনার। আমার ক্ষেত্রে তো ওটা আমার ন্যাচারালি আসে না। তো আমাকে তো ওটা ক্রিয়েট করতে পারে। তো সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, নানা পাটেকর উড বি আ ভেরি গুড এক্সাম্পল, যে জাস্ট এটা করতে পারে। আর বাংলায় বোম্বাদা, প্রবীর চৌধুরী। বুম্বাদার, হ্যাঁ বুম্বাদার তো একখানা ওই ইম্প্যাক্ট আছেই ডেফিনেটলি। আচ্ছা। আমার মনে হয় বুম্বাদাও ইনফ্যাক্ট, তুই যদি সাহেব বিবি গোলাম দেখে থাকিস তাহলে অঞ্জন দা সাহেব বিবি গোলাম, হ্যাঁ। দো হি ওয়াজ নট আ কপ, আই থিঙ্ক এক্স কপ ক্যারেক্টার ছিল ওটা, বাট অঞ্জন দার মধ্যে একটা ফ্লেয়ার ছিল। সে এরকম যায় আসে না, যা ইচ্ছে করতে পারে। তো আমি জিদ্দার কিছু ধর কপ ক্যারেক্টার আমার দেখে মনে হয়েছে যে এই লোকটাকে যদি বলা হতো যে তুমি চারটি গালাগালি দিতে পারো বা তোমার হাত চলবে, জিদ্দা উইল বি মানে ভেরি ওয়েল, ব্রিলিয়েন্ট। গালাগালি হেভি লাগতো জিৎ। হেভি লাগবে, আমার তো বিশ্বাস এটা যে জিদ্দা জাস্ট যদি কোনো একটা ক্যারেক্টার এমভাবে ক্রিয়েট করে তাহলে তো পাগল হয়ে যাবে অডিয়েন্স আমার মনে হয়। আচ্ছা, তুমি একটা জিনিস বলো, আমরা দেখেছিলাম যখন হচ্ছে টেক্কা এসেছিল, দেবদার ক্যারেক্টারটা যখন খিস্তি দিচ্ছে, লোকে ওটা খুব এনজয় করেছিল। এবার আমরা সাধারণত কি হয়, আমি রিয়েলাইজ করলাম যে এটা যে আমি গালাগালি দিয়েছি বা আমায় ধর গালাগালি দিতে দেখা যায় না বা শোনা যায়, এটা নিয়েও প্রচুর আলোচনা হয়েছে, প্রচুর লোক এটা নিয়ে লিখছে, বলছে। মেইন স্ট্রিম আমাদের এখানে একটা তো গালাগালি দিয়ে দেখা যায় না, তোমাকে এরকম দেখা গেছে। আমার মনে হয়, আমি একটা জিনিস বলছি, তুমি কখনো সাধারণত কাউকে এরকম সেট ফেট দিয়েছো যে যদি এটা করা হয় তাহলে গুজে টুজে দেবে, কিছু বলেছে কখনো? না দেখ, পার্সোনাল লাইফে তো ওরকম সিচুয়েশনও হয়নি থ্যাঙ্কফুলি, বা হয়তো এরকম হয়তো কলেজ লাইফে যখন আমি কলেজ ইউনিয়ন করতাম তখন এইসব করতে হয়েছে জীবনে আমার। আচ্ছা। বাট এই সময় তো করতে হয়, প্রয়োজন পড়ে না। বাট কোনো না কোনো মানুষ তো এইভাবে কথা বলে, কারুর তো একটা কাজের ধরনই এমন যে তাকে চারটি খিস্তি করতে হয় না লোকে কাজ করবে না। বা ধর ও যেই মানুষটা ধর এই সিকোয়েন্সটার সময় আমার ক্যারেক্টারটা যার সঙ্গে কথা বলছে সে তো বেসিক্যালি খুব একটা ধর পেটি ক্রিমিনাল, ওই পেটি ক্রিমিনালকে এদের টাকা মারতে হবে বা মারবো বলে হুমকি দিতে হবে তাহলেও বলবে, তার ভাই ওকে তো ভালো করে মিষ্টি করে বোঝালেও বলবে। তো আমি কেন খিস্তি দিচ্ছি এবং কাকে দিচ্ছি, তার সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড কি, তার উপর বেস করে কিন্তু দাঁড়াবে যে আমি খিস্তিটা কিভাবে দেবো, যে আমায় একেবারে খুব তীক্ষ্ণ করে দিতে হবে যে একেবারে মুখে ঘষে দেওয়ার মতো, না খুব মিষ্টি করে বলতে হবে, সেটা ডিপেন্ড করবে উল্টো দিকের মানুষটা কি, তাকে আমি কিভাবে ট্রিট করতে চাই তার উপরে। তো এইখানে আমার মনে হয়েছিল যে একদম খুবই ডিরেক্টলি তীক্ষ্ণ ভাবে বলা উচিত। হয়তো যদি ভেবলিদির ক্যারেক্টারকে বলতে হতো তাহলে মিষ্টি করে বলতাম ওই রকম। আচ্ছা আচ্ছা। বিজয় রাজ আর মনোজ বাজপেয়ী বলেছিল যে গালাগাল দেওয়া একটা মজা আছে। তুমি এটা কি বলবে? আমি ইন্টারভিউটা দেখেছি তার, মানে কোইন্সিডেন্টলি বিজয় রাজ আমার খুব পছন্দের অভিনেতা। এত ইজি না, যা করে কোনো এফোর্ট লাগে না তো লোকটার মধ্যে। আর শুধু ওরা কেন, ধর আমরা এত লোককে ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান সিনেমা খিস্তি করতে গেছি, যে ওটা আমরা তো রিয়েল লাইফে করি, গালাগালি তো ইউজ করি, খিস্তি তো করি, লেজের একটা মজা আছে। এবার ওই মজাটা আমরা সামহাও সিনেমার থেকে বাইরে রাখি, কারণ ধর এ দিয়ে দেবে, এ দিলে আমাদের মনে হয় যে অনেক সময় অডিয়েন্স ছোট হয়ে যাবে, বা বিক্রি করতে গেলে টেলিভিশন রাইটের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, আলাদা করে কাট লাগবে, বিপ করে দিতে হবে। বাট হ্যাঁ, গালাগালি তো ডেফিনেটলি আমাদের রিয়েল লাইফে যেরকম মানুষ গালাগালি দিয়ে কথা বলে, সেটা যতই লোকে ক্রিটিসাইজ করুক না কেন তারা মজাও পায় সেটা। তার তো একটা এক্স ফ্যাক্টর আছে আর কি বিষয়টার মধ্যে, ডেফিনেট। আচ্ছা বিক্রম, তো তুমি বলো যে তোমার একটা ধরো অমর সিংয়ের মতো ছবি করতে হচ্ছে, যেখানে তোমার একটা লিন হতে হচ্ছে, আবার পাড়িয়ার মতো ছবি যেখানে তোমাকে ওয়েট গেইন করতে হচ্ছে, আবার এখানে যে ক্যারেক্টারটা, তোমার লুকটা খুব মানে যে যেরকম মোস্টাচ রেখে যেরকম দেখতে লাগে, খুব শার্প। ঠিক আছে, প্রত্যেকটা ছবি এরকম একটা ভ্যারাইটি মেনটেন করতে হচ্ছে, এটা করো কিভাবে? মানে আমাদের এখানে তো প্রচুর টাইম পাওয়া যায় না, একটা 3 মাসের মধ্যে একটা ছবি আসছে, এই ছবিটা শুট আগে হয়েছে, তো এই টাইমের মধ্যে এত মানে ভ্যারিয়েশন আনা কিভাবে যায় লুকস এর মধ্যে? দেখ, ডিফিকাল্ট, চ্যালেঞ্জিং, সব থেকে বেশি চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের ডিরেক্টররাই অনেক সময়, মানে ধর আমি যদি অভিনেতা হিসেবে বিশ্বাস করি যে এই এফোর্টটা আমায় দিতে হবে, এই সময়টা আমার লাগবে, তাহলে তো আমার প্রডিউসার ডিরেক্টরদেরও সেটা বুঝতে হবে এবং সেই মানে সিচুয়েশনটা ক্রিয়েট করে দিতে হবে আমার জন্য, যে হ্যাঁ সত্যি তোর এই সময়টা লাগবে। ফর এক্সাম্পল দুর্গাপুর জাংশন আমরা ধর 3টে ভাগে শুট করেছি, একদম শেষের দিকে একটা শুট করতে হয়েছিল আমাদের, যেটা ওয়াজ লাস্ট মোমেন্ট ডিসিশন। আমি একটা অন্য কোনো কাজ করছিলাম, তার মধ্যে থেকে এসেছি। আমার ভাগ্য ভালো যে কাজটা করছিলাম তার একটা গ্যাপ ছিল এবং তখন আমার একটা ভারী দাড়ি ছিল, যে আমি জাস্ট দাড়িটা ট্রিম করে নিলে গোফটা ক্রিয়েট করা যাবে। বাট এইটা না একা একজন অভিনেতার দায়িত্ব হতে পারে না। আমি তো একটা লুক ক্রিয়েট করছি একটা চরিত্রকে জাস্টিফাই করার জন্য। এই চরিত্রটাই যদি আমি গোফটা না রাখতাম, তাহলেই তো তুই এরা বলছিস শার্প লাগছে, ক্যারেক্টারটাকে জাস্টিফাই করছে,
এটা করতে গেলে তো আমার সঙ্গে আমার ডিরেক্টর, প্রডিউসার, এভরিবডি উইল হ্যাভ টু হ্যাভ ফেথ অন ইট, অ্যান্ড তাদেরকেও আমার জন্য ব্যাপারটা সহজ করতে পারতে হবে। কারণ আমি দুটো আলাদা সিনেমা শুট করছি, দুজনই যদি বলে যে 3 দিন ওরটা শুট করবো, 3 দিন তোমারটা, তারপর আবার, তাহলে আমি পারবো না, আমাকে একই দিন রাখতে হবে। যেখানে আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে আমাদের এখানে আমাদের পরিচিত অনেক অভিনেতারা এই ঝামেলাটা নিতে চায় না। যারা লুক ক্রিয়েট করবো তাহলে তো মাঝখানে ওকে 2 দিন আমি দিতে পারবো। ইটস এ কনস্ট্যান্ট এফোর্ট। আমিও আমার মতো কনস্ট্যান্ট এফোর্ট দিয়ে যাচ্ছি, ঝগড়া করে যাচ্ছি যে না এই সিনেমাটার এই চরিত্রটা, এই লুকটা ভালো লাগবে, এটা ক্রিয়েট করি। তার জন্য অনেক সময় আমার প্রডিউসার ডিরেক্টরদের অসুবিধা হয় যে আমার মাঝখানে ডেট ফাঁকা আছে 10 দিন, কিন্তু আমি দিতে পারবো না, কারণ আমি যদি দাড়িটা কেটে ফেলি 10 দিনে তো উঠবে না, 10 দিন বাদে একটা অন্য সিনেমার শুটিং আছে। তো এইটা একটা কনস্ট্যান্ট স্ট্রাগল আছে। কিছু মানুষ বোঝেন এবং আর কমপ্লিটলি ইন সাপোর্ট যে না ঠিক বলছো, এটা করা উচিত। কিছু মানুষ অনেক সময় বোঝেন না, তাদের সঙ্গে আমার ঝগড়া করতে হয়। বাট এইভাবে আসে, লেগে আসে এইভাবে, অ্যান্ড আই থিঙ্ক ইটস ওয়ার্থ অল দি এফর্ট, অল দ্য ফাইটস। আচ্ছা একটু তুমি যখন একটা স্ক্রিপ্ট চুজ করো, তোমাকে বলো যে তুমি ওই স্ক্রিপ্টের মধ্যে কি দেখো যে এখানে অ্যাক্টর হিসেবে পোটেনশিয়াল বেশি না এখানে স্টার হিসেবে পোটেনশিয়াল বেশি? আমার ক্ষেত্রে না এই দুটোর একখানা অদ্ভুত মেলবন্ধন হলে খুব ভালো হয়। আচ্ছা। যে অফকোর্স আমি যেরকম ধরনের কাজ করতে চাই বা ছবি করতে চাই, সেইটা করতে থাকতে একটা অ্যামাউন্ট অফ স্টারডম ক্রিয়েট করা খুব জরুরি। কারণ একটা বেসিক স্টারডম না ক্রিয়েট হলে একা নিজের কাঁধে একটা সিনেমা ক্যারি করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সব ক্ষেত্রেই, হলে অডিয়েন্স আসা থেকে শুরু করে সিনেমার টেলিভিশন ওটিটিতে বিক্রির থেকে শুরু করে সব দিক দিয়ে। তো সেইখান থেকে দাঁড়িয়ে বিং এবল টু ক্রিয়েট আ সার্টেন অ্যামাউন্ট অফ স্টারডম ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম আমরা আজকের দিনে যখন কাজ করছি, এখন আমার মনে হয় যে স্টারডমের সংজ্ঞাটাও একটু বদলেছে। এবং ফর এক্সাম্পল আমার রণবীর কাপুরকে খুব ভালো লাগে, আমার শাহিদ কাপুরকে ভালো লাগে। আর তুই দেখবি যে ওরাও কিন্তু নিজেদের কাজের মাধ্যমে দে কনস্ট্যান্টলি ওয়ান্ট টু পারফর্ম, যে ওরাও নিশ্চয়ই স্টারই হতে চায়, ওরা স্টার, কিন্তু ওদের প্রত্যেকটা পারফরমেন্সের মধ্যেও দে ট্রাই টু ক্রিয়েট অ্যান এক্স ফ্যাক্টর। তো দিস ইজ প্রবাবলি হোয়াট মানে এক্সাইটস মি। আমারও এই অ্যাসপিরেশনটাই আছে যে ডেফিনেটলি একটা অ্যামাউন্ট অফ স্টারডম ইজ ভেরি ইম্পর্টেন্ট নিজের সিনেমা নিজে ক্যারি করার জন্য, সাকসেসফুল করতে পারার জন্য। কিন্তু প্রত্যেক ছবিতে আমার একটা পারফর্ম করার স্কোপ থাকাটা ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা আমি তোমাকে মানে আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি, আমি একটু সরে গেলে জিনিস জিজ্ঞাসা করছি। তোমার দুটো আপকামিং সিকুয়াল আসছে। পরমদা আমাকে আগের দিন বলছিল শহরের উষ্ণতম দিনের সিকুয়াল, কারেক্ট। আর আরেকটা হচ্ছে তোমার পারিয়া সিকুয়েল। কবে আসছে? পারিয়া সিকুয়েল রাশের রিলিজ আছে জুন মাসে, 6th of June। তারপরে আমরা ফুল ফ্লেজেড প্রি প্রোডাকশন শুরু করতে পারবো এবং স্ক্রিপ্টের একটা ইনিশিয়াল ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে। কারণ তথা অবভিয়াসলি মাঝখানে আমিও তথা একসঙ্গেই রাশের জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। একজন ডিরেক্টরের তো একটা সিনেমার প্রতি কমিটমেন্ট, সময় দিতে হয় অনেকটা বেশি। তো এখন রাশের একদম ফাইনাল লেগ অফ পোস্ট প্রোডাকশন চলছে। রিলিজ হয়ে গেলে আমরা পারিয়ার বাকি যে স্ক্রিপ্টিং এর কাজ আছে কমপ্লিট করবো। অ্যান্ড উই রিয়েলি ওয়ান্ট টু শুট পারিয়া এই বছরের শেষের দিকে। আচ্ছা। শীতকালে শুট করতে চাই আমরা, তো সেটার এইটা প্ল্যান। আর আমারও একটা সময় লাগবে, আমি 6 মাস সময় চেয়েছি। আই জাস্ট হ্যাড আ কনভারসেশন অভিনব এবং প্রতীক দুজনের সঙ্গে, যারা আমাদের প্রডিউসার আর কি পারিয়ার, যে আমি কিন্তু তাহলে প্রিপারেশন শুরু করছি আর আমার এই 6টা মাস লাগবে নিজেকে প্রিপেয়ার করতে। মানে সেই সময় তুমি অন্য কোনো ছবি করবে না? না, প্রথম 3-4 মাস যদিও বা করতে পারি, লাস্ট 2-3 মাস তো পারবো না, কারণ এই লুকটা ক্রিয়েট করতে হবে। ধর আবার একটা 86 কেজির লোক তৈরি করতে হবে, চুল দাড়ি বাড়াতে হবে। তো ওই সময় তো আমি অন্য কোনো সিনেমা শুট করতে পারবো না। তো দিস ইজ দ্য প্ল্যান যে আমরা পারিয়ার সিকুয়েলটা শুট করবো এবং শহরের উষ্ণতম দিনের সিকুয়েলের স্ক্রিপ্টিং এর কাজ চলছে। তো এই দুটো গল্প নিয়ে আমরা কাজ করতে চাই এবং অভিনব যে পারিয়ার বা আমার সঙ্গে প্রডিউসার, ওর সঙ্গে একটা লাভ স্টোরি করা নিয়ে অনেকদিন ধরে আলোচনা হচ্ছে। দ্যাট ইজ সামথিং দ্যাট আই ওয়ান্ট টু ডু। এবার এগুলোকে আমায় একটু স্পেস আউট করতে হবে, যে আমি কিভাবে কবে শুট করতে পারবো, যাতে ওই আবার একই, যে আমি আলাদা লুক ক্রিয়েট করতে পারি, আলাদা চরিত্র ক্রিয়েট করতে পারি। তো সেইটা আমি ট্রাইং টু ডিসকাস। থ্যাংক ইউ বিক্রম, তুমি অডিয়েন্সকে কিছু। থ্যাংক ইউ। 25শে এপ্রিল আমাদের সিনেমা দুর্গাপুর জাংশন রিলিজ করছে, আমাদের কাছের দূরের বা হয়তো বহু দূরের সিনেমা হলে। এই সম্পূর্ণটা ডিপেন্ড করে থাকে যে আমাদের ডিস্ট্রিবিউশন কতটা স্ট্রং হতে পারবে এবং আমরা কি হল পাবো, কি শো টাইমিং পাবো। আমার রিকোয়েস্ট যে আপনাদের যাদের টিজার ট্রেলার ভালো লেগেছে বা গান ভালো লেগেছে, প্লিজ হলে গিয়ে দেখুন। শুধুমাত্র রিভিউয়ের উপর ডিপেন্ড করে দেখবেন না, বিকজ রিভিউ অনেক সময় একটা পার্সোনাল টেক হয় অন আ ফিল্ম। আমার একটা সিনেমা খুব পছন্দ হতে পারে, হয়তো রূপমের হবে না, বা উল্টোটা। সুতরাং আপনাদের যদি টিজার ট্রেলার এক্সাইটিং লাগে, প্লিজ হলে গিয়ে দেখবেন, দেখে জানাবেন কেমন লাগলো। আপনারা সোশ্যাল মিডিয়াতে সবাই অ্যাক্টিভ আজকের দিনে, আপনারা লিখলে আমরা সেটা আমাদের মাধ্যমে আরো অনেকের কাছে পৌঁছে দিতে পারবো। দেখা হচ্ছে। আচ্ছা, আমার সঙ্গে রিভিউটাকে তুমি রাগ করেছো? একদম না, বাট আমি তোকে এখনো বলছি যে আমার বিশ্বাস অমর সঙ্গী উইথ এজ
উইল গেইন আ লট অফ লাভ সময়ের সাথে, এবং হয়তো অডিয়েন্স যখন চেঞ্জ হতে হতে যাবে। এমন অনেক সিনেমা আছে আমরা দেখেছি যখন রিলিজ করেছে তখন হয়তো সেইভাবে সাকসেস পায়নি বা অতটা ভালোবাসা পায়নি। উইথ এজ অনেক মানুষের ভালোবাসা পেয়েছে, এটা আমার বিশ্বাস। অ্যান্ড অমর সঙ্গী ইজ ওয়ান অফ দোজ ফিল্মস দ্যাট আই এম স্টিল ভেরি প্রাউড অফ। আই আন্ডারস্ট্যান্ড যে অমর সঙ্গী হ্যাজ নট বিন থিয়েট্রিক্যালি সাকসেসফুল। আমার অন্যান্য ছবি থিয়েট্রিক্যাল থেকে অনেক বেশি সাকসেসফুল হয়েছে, সেটা পাড়িয়া হোক, শরীর উষ্ণতম দিনে হোক, সূর্য হোক। কম্পারেটিভলি অমর সঙ্গী সেই থিয়েট্রিক্যাল সাকসেস পাইনি। বাট এটা আমার মনে হয় যে সামওয়্যার 5 বছর বাদে আমরা কোনো একটা আলোচনায় ডিসকাস করবো যে উইথ টাইম অডিয়েন্সের অনেক বেশি ভালো লেগেছে।